ওয়েলকাম টু ম্যাট্রিক্স পয়েন্ট। ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। ম্যাট্রিক্স পয়েন্টের যে নিয়মিত আয়োজন, প্রতি বুধবার আমরা পেডিয়াট্রিক ফ্যাকাল্টির এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য চেষ্টা করি মাস্টার টপিক, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কিছু আলোচনা করতে। সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন হয় বা কি কি পরীক্ষায় আসতে পারে সেগুলো সংক্রান্ত কিছু আলোচনা, সেই আলোকের বেসিসেই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কাইন্ডলি যদি আমাকে যারা একটু দেখছেন একটু কাইন্ডলি যদি বলতেন যে শোনা যাচ্ছে কিনা, আমরা তাহলে লাইভ সেশনটা কন্টিনিউশন করব। ওকে, আচ্ছা, আজকে আমাদের লাইফের যে কন্টেন্ট ছিল সেটা হচ্ছে যে ফিভার উইথ র্যাশ, খুব কমন এখনকার যে পরিস্থিতি। আপনারা সবাই জানেন যে ডেঙ্গু ফিভারের এখন খুব বেশি একটা প্রকোপ চলছে। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমরা ওয়ার্ডে ম্যানেজ করার সময় যেহেতু ইনভেরিয়েবলি এই ধরনের পেশেন্ট পেয়ে থাকছি, সেখান থেকে কিন্তু আপনার জন্য প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরের সেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং শুধুমাত্র এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য না, এফসিপিএস পার্ট 1 ছাড়াও এমডি, রেসিডেন্সি কিংবা হচ্ছে আপনার এমফিল ডিপ্লোমা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এবং আপনার ডে টু ডে মানে রেগুলার লাইফে আপনার পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। ঠিক আছে, আচ্ছা, আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর তিয়াশা কুরি, এফসিপিএস পার্ট 1 ইন পেডিয়াট্রিক্স, বিসিএস হেলথ। বর্তমানে বিসিএস পোস্টিংয়ে আছি। এখন হচ্ছে যে আজকে প্রথমেই বলেছি আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকটা ছিল হচ্ছে ফিভার উইথ র্যাশ ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ। এটা বেশ বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের কথাই যদি আমরা বলি, স্যারের বই 5th এডিশনে প্রায় হচ্ছে আপনার 15 নম্বর চ্যাপ্টারে 154 নম্বর পেজে অনেক ভাস্ট একটা আলোচনা করা আছে। বেশ অনেকগুলো ডিজিজ নিয়ে এখানে আলোচনা করা আছে। তা এতগুলো ডিজিজ নিয়ে হয়তো আমরা আজকে একসাথে কথা বলতে পারবো না, বিধায় আমি এই টপিকটাকে স্প্লিট করেছি দুই ভাগে, ফিভার উইথ র্যাশ পার্ট 1 অ্যান্ড ফিভার উইথ র্যাশ পার্ট 2। আমরা দুই ভাগে ভাগ করে জিনিসটা আলোচনা করার চেষ্টা করব। ওকে, এখন যেটা আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফিভার উইথ র্যাশ বললেই আমাদের এখনকার পার্সপেক্টিভে সবার আগেই মাথায় আসবে কোনটা? ডেঙ্গু ফিভার। ওকে, তো ডেঙ্গু ফিভারের রিসেন্ট যে গাইডলাইনটা আছে শুধুমাত্র হচ্ছে বড়দের জন্য না, ছোটদের পেডিয়াট্রিক এজ গ্রুপের জন্য কিভাবে ম্যানেজ করতে হবে, কি কি সাইন সিমটম আছে, হসপিটাল ক্রাইটেরিয়া, রিসার্চ ক্রাইটেরিয়া, এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। এগুলো আপনার এক্সামের জন্য না হলেও আপনার ডে টু ডে লাইফে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কিছু জিনিস আছে, যে হচ্ছে কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে আপনার ফিভার উইথ র্যাশ কিন্তু আমরা ইপিআই শিডিউলের আন্ডারে পড়ে ফেলি, বা হচ্ছে কমন ভ্যাকসিন কন্ট্রোল ভ্যাকসিন দিয়ে কন্ট্রোল করা যায় যে ডিজিজ, সেগুলো দিয়ে আমরা খুব সহজেই কন্ট্রোল করতে পারি। সেই ডিজিজগুলো কিন্তু ফিভার উইথ র্যাশের মধ্যে পড়ে যায়। যেমন একটা উদাহরণ যদি দিই, মিজলস ভাইরাস দিয়ে যে আমাদের মিজলস হচ্ছে, বা হচ্ছে ধরেন চিকেন পক্স, এগুলো কিন্তু আমাদের ওই রিলেটেড চ্যাপ্টারের সাথে পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো হচ্ছে মিজলসটা আমরা ফিভার উইথ র্যাশের সাথে না পড়ে আমরা যদি হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজের মধ্যে পড়ি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের একসাথে দুটো পড়া হয়ে যাচ্ছে। এই একটা। আরেকটা বললাম ডেঙ্গু ফিভারের সাথে খুব কমনলি আমরা আরেকটা যে জিনিস জানতে পারি সেটা হচ্ছে যে চিকুনগুনিয়াটাও খুব কমন। পেডিয়াট্রিক এজ গ্রুপে বেশ কিছু অ্যাটিপিক্যাল ফিচার্স নিয়ে চিকুনগুনিয়া আসে, সো চিকুনগুনিয়াটা থেকেও প্রশ্ন আসতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। সো ওগুলো আমরা একটু আলাদাভাবে ভাগ করছি। আমরা এখন মেইনলি আদার্স যে ডিজিজগুলো আছে, যেমন হচ্ছে কাওয়াসাকি ডিজিজ, 5th ডিজিজ বা পার্ভো B19 দিয়ে যে ইনফেকশন হচ্ছে, বা হচ্ছে হিউম্যান হার্পিস 6-7 দিয়ে যে ইনফেকশন হচ্ছে, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা হয় পরীক্ষায় খুব কমনলি এই জিনিসগুলো থেকে প্রশ্ন চলে আসে। কিছু বিনাইন স্কিন লেশন থেকে প্রশ্ন চলে আসে।
এবং হচ্ছে তখন আপনার মনে প্রশ্ন আসে যে ফিভার উইথ র্যাশ বলতে আমরা কি বুঝতে পারছি, এবং র্যাশের ক্রাইটেরিয়াটা এক এক ডিজিজের ক্ষেত্রে আমরা ওই র্যাশের প্যাটার্ন দিয়ে কিন্তু অনেক সময় ডিফারেন্সিয়েট করে থাকি। সো র্যাশের প্যাটার্নটা জানাও কিন্তু আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা, আরেকটা যে জিনিস ইম্পর্ট্যান্ট আপনার জন্য সেটা হচ্ছে যে আমরা যখন এই র্যাশের কথা বলি তখন খুব কমনলি আমরা বলে থাকি পিটিচি, পারপিউরা, একাইমোসিস, ভেসিকেল বা হচ্ছে আপনার ম্যাকিউল প্যাচ, এই ধরনের জিনিসের কথা বলে থাকি। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা আছে স্যারের বইয়েরই 164 নাম্বার পেজে 5th এডিশনের। ঠিক আছে, একটু দাগিয়ে নেন কষ্ট করে, যারা আমার সাথে আছেন একটু কষ্ট করে যদি এই জিনিসটা একটু মার্ক করে নিতেন যে 164 নাম্বার পেজে খুব সুন্দর করে এসেনশিয়াল মরফোলজিক টার্মস অ্যান্ড ডেফিনিশন অফ স্কিন লেশন এটার একটা চার্ট দেওয়া আছে, এবং সেখানে খুব সুন্দরভাবে পারপিউরা কখন বলছি, সাধারণত আমরা কি বলি, আমরা 3 to 10 মিলিমিটার যদি হয় ব্লিডিং স্পট স্কিনে তখন সেটাকে আমরা পারপিউরা বলছি, এবং এটা থেকে ছোট 3 to 10 এর থেকে ছোট মানে 1 to 2 যদি হয় মিলিমিটার, পিন পয়েন্ট বা পিন হেড সাইজ আমরা যেটাকে বলি সেটা যদি হয় তখন আমরা সেটাকে কি বলছি, তখন আমরা সেটাকে পিটিচি বলছি। তো এই ডিফারেন্সিয়েশনগুলো আপনার জন্য একটু জানাটা ইম্পর্টেন্ট। একাইমোসিস তাহলে কখন বলবো, এটা গেল, একটা গেল 1 to 2 মিলিমিটার, একটা হচ্ছে 3 to 10 মিলিমিটার। সো 10 এর বেশি যদি হয়, 10 মিলিমিটারের বেশি যদি হয় এবং সেটা যদি পারপিউরিক ম্যাকিউল বা প্যাচেস হয়, ঠিক আছে, এবং সেটা অবশ্যই নন ব্লাঞ্চিং হতে হবে। নন ব্লাঞ্চিং একটা লেশন সেটা ম্যাকিউল বা প্যাচেস হবে এবং অবশ্যই 10 মিলিমিটারের বেশি হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তখন আমরা সেটাকে কি বলবো, একাইমোসিস বলবো। সো এই জিনিসগুলো একটু কষ্ট করে আপনাকে দেখে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে স্যারের বইয়ে 164 নাম্বার পেজে 5th এডিশনে দেওয়া আছে, এই চার্টটা একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, এখন আসি আমরা আজকের আমাদের মেইন যে টপিকগুলো নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, সেই টপিকগুলো নিয়ে যদি একটু কথা বলি, সেটার জন্য প্রথমেই দেখেন আপনারা যদি বই ফলো করে থাকেন, আবিদ হোসেন মোল্লা স্যারের বই যদি ফলো করে থাকেন 5th এডিশনের 162 নাম্বার পেজটা একটু বের করবেন। সেখানে দেখেন স্কারলেট ফিভার, কাওয়াসাকি ডিজিজ, রুবেলা, এরাইথেমা ইনফেকশিয়াসাম, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, তারপর হচ্ছে রোজিওলা ইনফেন্টাম, এই জিনিসগুলো সংক্রান্ত বেশ একটা ভাস্ট আলোচনা করা আছে। এবং আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের, আমাদের যে ম্যাট্রিক্স একাডেমির আমরা যখন লেকচার ক্লাস নিয়েছি, লেকচার ক্লাসে কিন্তু খুব সুন্দর করে ডিফারেন্সিয়েশনের কিছু চার্ট দিয়ে দেওয়া হয়েছিল এবং ডিফারেন্সের একটা বক্সও দেওয়া হয়েছিল। সেই বক্সের আন্ডারে কিন্তু খুব সুন্দরভাবে 5th ডিজিজ, 6th ডিজিজ এবং কক্সাকি ভাইরাস দিয়ে যেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এটার একটা খুব সুন্দর ডিফারেন্সের চার্ট কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যারা লেকচার ক্লাস করেছেন তারা তো অবশ্যই সেই জিনিসটা ওখান থেকে ফলো করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যারা এমনিতে বই ফলো করছেন এটার একটা চার্ট করে নেবেন, এই চার্টটা থেকে অবশ্যই প্রশ্ন পাবেন আপনি সিপিএস পার্ট 1 এক্সামে। এবং এই টপিকটা এমন একটা টপিক, এখান থেকে আপনি মেইনলি পেপার 3-তে ক্লিনিক্যাল এক্সামে এবং অনেক সময় হচ্ছে আপনার মেইনলি পেপার 3-তে, যেহেতু ওইটার সাথে আপনার মাইক্রো এবং প্যাথো ইনক্লুডেড, ওখান থেকেই আপনি প্রশ্নটা পাবেন পেপার 3-তে। ঠিক আছে, ওকে, এখন আসেন তাহলে আমরা যেখানে ছিলাম, আমরা স্কারলেট ফিভার দিয়ে যদি শুরু করি। স্কারলেট ফিভারের প্রথমে সেটা জানতে হবে যে এটার অর্গানিজমটা কি, এটা কি ব্যাকটেরিয়াল না ভাইরাল। এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা মেইনলি হচ্ছে গ্রুপে বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাই দিয়ে হচ্ছে। এবং এখানে যে র্যাশের যে ফিচারটা, এই ফিচারটা হচ্ছে একটা ডিফিউজ ফাইনলি প্যাপিউল একটা র্যাশ হয়, এরিথেমাস একটা র্যাশ হয়, এবং সেটা হচ্ছে আপনার দেখতে স্যান্ডি, মানে হচ্ছে আপনার বালু বালু একটা ফিচার থাকবে, হাত দিলে দানা দানা হবে, রাফ থাকবে। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখে পড়বেন, বারবার ছবি দেখে দেখে পড়বেন, তাহলে আপনার নিজেরই যখন আপনি দেখবেন একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করতে খুব সহজ হবে।
ওকে, এটার বেশ কিছু নাম আছে, যেমন হচ্ছে স্যান্ডি গ্র্যানিউল, রাফি টেক্সচার বা হচ্ছে গুজ পিম্পল। তিনটা নামেই আমরা বলে থাকি এই র্যাশের ক্রাইটেরিয়া। সো তিনটা নামেই আপনাদেরকে জানতে হবে। এখান থেকে মেইনলি আপনার জানার মতন যে ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটা হচ্ছে যে র্যাশটা দেখতে কেমন, কোন অর্গানিজম দিয়ে হচ্ছে, এবং এটার কমপ্লিকেশন কি। যেহেতু এটা গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই দিয়ে হচ্ছে, সো এটার কমপ্লিকেশন ইজিলি আপনারা বলতে পারেন যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন কিংবা হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার খুব কমনলি আমরা পেয়ে থাকি। সো এই দুইটা আপনার জানতে হবে। যখনই আপনি স্কারলেট ফিভার পড়বেন, মাথায় আপনার এই দুইটা জিনিস থাকতে হবে, যে হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএন এবং হচ্ছে আপনার রিউমেটিক ফিভার। এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই জিনিস দুটো এটা যখন পড়বেন ক্লিয়ার করে নেবেন, একবার রিভাইজ দিয়ে নেবেন। ওকে, আচ্ছা, নেক্সট টপিক যদি বলি, নেক্সট টপিক হচ্ছে আমাদের কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজ এটা হচ্ছে একটা জাপানিজ নেম, এবং এটা মেইনলি কি হচ্ছে, এখানে সমস্যাটা কি হচ্ছে, এখানে মিডিয়াম সাইজ যে আমার আর্টারিগুলো আছে, মিডিয়াম সাইজ আর্টারিগুলোর ভাস্কুলাইটিস হয়ে থাকে। মিডিয়াম সাইজ আর্টারিগুলোকেই মেইনলি ও এফেক্ট করে, এবং এটার একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন পরবর্তীতে আমরা যেটা পাই, যেহেতু মিডিয়াম সাইজ আর্টারিজের আপনার ভাস্কুলাইটিস হচ্ছে, আর্টারিগুলো ডাইলেট হয়ে যায় এবং খুব সহজে পরবর্তীতে অ্যানুরিজম বা করোনারি ডাইলেটেশন কিন্তু হতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে এটা জানতে হবে। এবং এটা কিন্তু ম্যাক্সিমামই আননোন ইটিওলজি, কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইনভলভমেন্ট আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এটা আননোন ইটিওলজি। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা কাওয়াসাকিতে খুব কমনলি যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে স্ট্রবেরি টাং। আপনার হচ্ছে স্ট্রবেরি টাঙের সাথে আপনার কনজাংটিভাল কিছু লিশন থাকবে, যেটা কিনা নন এক্সুডেটিভ হবে এবং বোথ আইতেই আমরা পাবো, বায়োল্যাটারাল থাকবে। এবং যেহেতু ওই যে বললাম যে স্ট্রবেরি টাং, সো আপনার ফ্যারেঞ্জিয়াল, লিপ, এই মিউকোসা যে ওরাল মিউকোসাগুলো আছে, এগুলোতে খুব ইরাইথেমেটাস একটা লিশন থাকবে। এবং অনেক ক্ষেত্রে আমরা এর সাথে ফিট এবং হ্যান্ডে ইডিমা পাই, ইরাইথেমা পাই। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এখান থেকে ইনভেরিবলি আপনাদের রেসিডেন্সিতে এবং পার্ট 1 এক্সামে প্রশ্ন আসে, সো এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, এটার সাথে এটা যেটা করে, এটা হচ্ছে আপনার সার্ভাইকাল লিমফেডিনোপ্যাথি করে থাকে, অনেক সময় জয়েন্টের আপনার ইডিমা করে। সো আপনার বাচ্চা কিন্তু লিম্পিং গেট নিয়েও আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, যে হাই গ্রেড একটা লং ডিউরেশনের একটা ফিভার, সাথে এরকম আপনি স্ট্রবেরি টাং পাচ্ছেন, লিপ, ওরাল মিউকোসা একদম ইরাইথেমেটাস হয়ে আছে, কনজাংটিভাতে আপনি বায়োল্যাটারাল নন এক্সুডেটিভ লিশন পাচ্ছেন। এই ধরনের যদি ফিচার্স আপনি পান, সো আপনি কিন্তু তখন এই কাওয়াসাকিকে ডিফারেন্সিয়াল হিসেবে রাখতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্ল্যাটিলেট কাউন্টটা ইনিশিয়ালি আপনার হচ্ছে কম থাকে, পরবর্তী যে লেটার স্টেজে যে থ্রোম্বোসাইটোসিস হয়। সো এটা যেহেতু একটু এক্সেপশনস, এই এক্সেপশনটা আপনাকে জানতে হবে যে লো প্ল্যাটিলেট কাউন্ট ইন লেটার স্টেজ আপনারা থ্রোম্বোসাইটোসিস পাচ্ছেন, এই জিনিসটা মনে রাখার মতো জিনিস। আর প্রথমেই যেটা বলেছিলাম যে হচ্ছে আপনার যেহেতু এখানে করোনারি ভেসেলে বা মিডিয়াম সাইজ আর্টারিতে আপনার ভাস্কুলাইটিস হচ্ছে, সো আপনি অবশ্যই একটা ইকোকার্ডিওগ্রাম করবেন। ইকোকার্ডিওগ্রাম করে কোনো ডাইলেটেশন আছে কিনা বা অ্যানুরিজম আছে কিনা সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, যেহেতু এখানে হচ্ছে আপনার কার্ডিয়াক ইনভলভমেন্টের একটা ফিচার্স আছে, ট্রিটমেন্টে আমাকে অবশ্যই অ্যান্টিথ্রোম্বোটিক যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিথ্রোম্বোটিক প্রপার্টি আছে এরকম কোনো ড্রাগ চয়েস করতে হবে। সেক্ষেত্রে আমরা কি চয়েস করে থাকি, আমরা ইকোস্প্রিন বা অ্যাসপিরিন চয়েস করে থাকি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা ইমিউনোগ্লোবিলিন IVIG দিই, সেটা তো রাখছিনি, কিন্তু সেটা ছাড়াও এটা মাথায় রাখবেন যে ইকোস্প্রিন বা অ্যাসপিরিন দিতে হচ্ছে। সো আমাদের দুটো ডিজিজ পড়া হয়ে গেল, একটা হচ্ছে আপনার স্কারলেট ফিভার এবং আরেকটা হচ্ছে কাওয়াসাকি ডিজিজ। স্কারলেট ফিভারে আপনাদের পজিটিভ অর্গানিজমের নাম জানতে বলেছি, র্যাশের প্যাটার্নটা জানতে বলেছি এবং কি কমপ্লিকেশন সেটা। সেম কাওয়াসাকিতেই কি হচ্ছে, মিডিয়াম সাইজ ভাস্কুলাইটিস হচ্ছে, এটার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো খুবই ইম্পর্টেন্ট।
ডিটেইলে পড়তে পারলে তো আরও ভালো, যদি নেলসন থেকে পড়তে পারেন খুব ভালো, ওটা পড়বেন। এবং কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই যে ইকোস্প্রিন অ্যাড করছি বা অ্যাসপিরিন অ্যাড করছি, কেন আমরা অবশ্যই একটা ইকোকার্ডিওগ্রাফি করব এবং সিডিসি ফাইন্ডিংটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে দুটো ডিজিজ। এছাড়াও যদি আরেকটা ডিজিজের কথা বলি, খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ, সেটা হচ্ছে যে আপনার রুবেলা। রুবেলা মেইনলি হচ্ছে আপনার নিউনেটাল পিরিয়ডের জন্য বা প্রেগনেন্ট ওমেনদের জন্য খুব ইম্পর্টেন্ট। রুবেলার কমপ্লিকেশন আসে না এমন কোনো বার হয় নাই। রুবেলার কমপ্লিকেশন বা রুবেলার ফিচার্স নিয়ে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। রুবেলাতে কি কি আমরা নিউনেটাল কি কি টেরাটোজেনিসিটির মধ্যে কি কি পেয়ে থাকি, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে? সো ওগুলো তো পড়বেনই। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে রুবেলা কি কি করে থাকে সেটা আমাদেরকে জাস্ট একবার দেখে নিতে হবে। রুবেলা থেকে শুধুমাত্র আপনার একদম ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন ছাড়াও আপনার মাইক্রোবায়োলজির থেকেও কিন্তু ভাইরোলজি থেকেও কিন্তু প্রশ্ন চলে আসবে। একটা লেঞ্জে একটা সুন্দর চার্ট দেওয়া আছে আপনার মান্থ অনুযায়ী, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, কখন আপনার টেরাটোজেনিসিটির পার্সেন্টেজ কত, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। দেখা গিয়েছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আপনি রুবেলা ইনফেকশন দ্বারা আক্রান্ত হন, কোনো প্রেগনেন্ট মা যদি রুবেলা ইনফেকশন দিয়ে আক্রান্ত হয়, তার কিন্তু টেরাটোজেনিসিটির চান্স অনেক বেশি বেড়ে যায় রেদার লাস্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে। এবং কি কি কার্ডিয়াক কমপ্লিকেশন হয়, সেন্সরি নিউরাল ডিফনেস হয়, মাইক্রোকেফালি, চোখের কি কি চেঞ্জ হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোনোটাই স্কিপ করা যাবে না। সো হচ্ছে আপনার নিউনেটাল রুবেলা বা হচ্ছে আপনার প্রেগনেন্ট ওমেনদের জন্য রুবেলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন আপনার পার্ভো B19 এর কথা যদি বলি। পার্ভো B19, হার্পিস, হিউম্যান হার্পিস 6-7 এবং হচ্ছে আপনার কক্সাকি ভাইরাস, এই তিনটা দিয়ে যে ডিফারেন্সিয়েশনের চার্টটা, এই চার্টটা খুব সুন্দরভাবে লেকচার শিটে দেওয়া আছে। কোনটাতে কি ধরনের র্যাশের ক্রাইটেরিয়া, সেটা র্যাশটা কতদিন থেকে কতদিন পর্যন্ত থাকছে সেই জিনিসটা, এবং কোনো ডিসকোয়ামেশন হচ্ছে কিনা সেই জিনিসটা একটু দেখে নিতে হবে। এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেস হিসেবে আসতে পারে, ঠিক আছে? একটা কেস দিয়ে দিতে পারে যে লো গ্রেড ফিভারের একটা হিস্ট্রি ছিল। খুব কমনলি আমরা পেয়ে থাকি স্ল্যাপড চিক অ্যাপিয়ারেন্স। এটা কোথায় পেয়ে থাকি? এটা যেমন পাই আমরা পার্ভো B19-এ। সো এরকমভাবে ডিফারেন্সিয়েশন করে করে আপনাকে তখন বের করতে হবে যে কি হতে পারে, ঠিক আছে? কেস হিসেবে আসতে পারে, সিঙ্গেল বেসড হিসেবে আসতে পারে, পেপার 3-র জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে তিনটা ডিজিজ নিয়ে আলোচনা, যে আপনার ইরাইথেমা ইনফেকশিয়াসম, তারপর রোজিওলা ইনফেন্টাম, আর হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই তিনটা আপনার জন্য ইম্পর্টেন্ট এই জন্য কারণ হচ্ছে যে এই তিনটা থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, কেস হিসেবে আসতে পারে, অথবা হচ্ছে আপনার একটা সিনারিও দিয়ে দিয়ে এটার ইনফেকশাস অর্গানিজমের নাম জানতে পারে। র্যাশ দিয়ে তিনটাই দিয়ে দিল, যদি সিঙ্গেল বেসড আসে আপনাকে ওখান থেকে ডিফারেন্সিয়েট করে বের করতে হবে, যদি এমসিকিউ আসে তখন একটা একটা করে বের করার একটা প্রশ্ন চলে আসে। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস যেটা একদম শেষের দিকের কথা, সেটা হচ্ছে যে ইরাইথেমা নোডোসাম। ইরাইথেমা নোডোসাম স্যারের বই 164 নাম্বার পেজে আছে। ইরাইথেমা নোডোসাম খুব ইম্পর্টেন্ট। এটার হচ্ছে কিছু ডিডি আছে, ডিডিগুলো আমাদেরকে জানতে হবে। মেইনলি হচ্ছে আপনার স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, টিবি, হেপাটাইটিস সি ভাইরাস, ড্রাগ আছে কিছু, এই ডিজিজগুলোতে আমরা ইরাইথেমা নোডোসাম পেয়ে থাকি। এটা খুব কমনলি পরীক্ষায় অনেক সময় আসে যে কোনটাতে আমরা কি ধরনের পাচ্ছি, অনেক সময় জিনিসটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। সো ইরাইথেমা নোডোসামটা একবার দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট, সবার লাস্টে বলছি, কিন্তু লাস্টে বলছি মানে এটা না যে এটা মানে আপনি সবার লাস্টে পড়বেন, যদি পারেন তো সবার আগেই পড়বেন। সেটা হচ্ছে আপনার মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। এটাও কিন্তু ফিভার উইথ র্যাশের একটা এক্সাম্পল এবং খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এটা সাধারণত আমরা মেনিনজাইটিসের সাথেই পড়ে থাকি, কিন্তু আপনি যখন ফিভার উইথ র্যাশ রিভিশন দিবেন সেটার সাথেই আপনি মেনিনগোকক্কাল মেনিনজাইটিসটাও পড়ে ফেলবেন এবং বাকি যে মেনিনজাইটিসগুলো আছে সেটাও একবার রিভিশন করে ফেলবেন, না হলে দেখা যাবে যে এই জিনিসটা স্কিপ হয়ে যাবে। এবং একবার রিভাইজ দিয়ে ফেললে আপনার এটার সাথে এটার একটা কোরিলেশন মাথায় সবসময় থাকবে। আচ্ছা,
এখন আসেন যদি বলি যে মেনিনকক্কাল মেনিনজাইটিসে কি ধরনের আপনি ফিচার্স পাবেন, সবসময় মাথায় রাখবেন এই পেশেন্টগুলো অনেক বেশি টক্সিক থাকবে, অনেক টক্সিসিটি অনেক বেশি থাকবে, হাই গ্রেড একটা ফিভারের হিস্ট্রি, সাথে পিটিচি পারপিউরা যে কালারটা হয় সেটা সাধারণত ব্রাইট পিঙ্ক এবং টেন্ডার হয়, সাধারণত এক্সট্রিমিটি এবং ট্রাঙ্কে আমরা পেয়ে থাকি। একদম টিপিক্যাল নেক্রোটিক ব্ল্যাকিশ একটা আপনার লেশন থাকে, মানে আপনার হচ্ছে পেরিফেরির দিকে নেক্রোসিস থাকবে এবং হচ্ছে মাঝখানে ইরেগুলার একটা মার্জিন হবে এবং পেশেন্ট অনেক বেশি টক্সিক থাকবে। সাথে অনেক সময় আমরা দেখব যে তার সিআরটি অনেক বেশি প্রলং, প্লাস হচ্ছে বাচ্চাটার হাইপোগ্লাইসেমিয়ার ফিচার আছে, ঠিক আছে, মিউকোসাল ব্লিডিং আছে, গাম ব্লিডিং আছে। তখন অন্য সব কিছু মাথায় থাকলেও সবার আগে যে জিনিসটা ডিডিটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে মেনিনকক্কাল মেনিনজাইটিস, মেনিনকক্কাল সেপ্টিসেমিয়া। আর এটার যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন আছে, কিছু লেট কমপ্লিকেশন আছে, সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে। তাহলে আজকে যে টপিকগুলো আমরা পড়েছি সেই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পড়লাম সেটা হচ্ছে যে প্রথমে যদি বলি স্কারলেট ফিভার পড়েছি, তারপর কাওয়াসাকি ডিজিজটা পড়েছি, এরপরে তিনটা ডিজিজের মধ্যে ডিফারেন্সিয়েশনের জন্য একটা চার্ট পড়তে বলেছি, 5th ডিজিজ, 6th ডিজিজ এবং হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এই তিনটার মধ্যে ডিফারেন্সিয়েশনের একটা চার্ট পড়তে বলেছি, রুবেলাটা দেখতে বলেছি, আর সাথে মেনিনকক্কাল মেনিনজাইটিস, এবং সবার আগে ইনিশিয়ালি আমি আলোচনা করেছি কিভাবে পিটিচি, পারপিউরা, ম্যাকিউল, তারপরে হচ্ছে আপনার একাইমোসিস, এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করব। এই চার্টটা একবার দেখে যাবেন। মনে হতে পারে যে চার্টটা খুব ছোট, এটা পারি ছোট থেকে পড়েছি, কিন্তু ছোট ছোট জিনিস হঠাৎ করে মাথায় নাও থাকতে পারে, একবার দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে আজকের ফিভার উইথ র্যাশের ইনিশিয়াল পার্টের আলোচনা। এর পরবর্তীতে আমি যেদিন আবার লাইভে আসবো চেষ্টা করব সেদিন বাকি যে টপিকগুলো আছে সেগুলো কভার করতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো জিনিস নিয়ে কোয়ারি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার, বা হচ্ছে আমাদেরকে যদি জানান যে আপনারা আরো অন্য কোন টপিক নিয়ে শুনতে চাচ্ছেন বা জিনিসগুলো আপনাদের কতটুকু কাজে আসছে, তাহলে আমরাও পরবর্তীতে সেই জিনিসগুলো সংক্রান্ত আলোচনা করতে আগ্রহ পাব, ঠিক আছে? আর এছাড়া আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত যে কোনো ধরনের আলোচনা বা যে কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে তাহলে অবশ্যই একাডেমিতে যোগাযোগ করবেন। শাহাদাত জুয়েল ভাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেষ্টা করবেন কথা বলার, তাহলে অনেক কনফিউশন অনেক সময় ক্লিয়ার হয়, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি।